সকালবেলা জিম থেকে ফেরার পথে একটা ছোট্ট ছেলের সাথে দেখা হয় আদনানের, যার হাত ভর্তি তাজা ফুল। তাকে দেখা মাত্র বাইক থামায় আদনান, কাছে ডেকে নাম জিজ্ঞেস করে। ছেলেটা জানায় তার নাম সায়ান। আদনান সায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, স্কুলে যাও না কেন? সায়ান মৃদু হেসে জবাব দেয়, বাবা ছাইরা গেছে গা, পরিচয় দেয় না। আমি থাহি, আমার অসুখ হেডলাইগা ফুল বেচতে বেরোইছি। আদনান একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। সায়ানকে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়ের? জ্বর আইসে। ঔষধ নিয়েছো? আজকা ফুল বিক্রি কইরা কিনমুনে। আদনান ফুলগুলোর দিকে তাকিয়ে বলে, কত করে ফুলগুলো? বেলির মালা 10 টাকা কইরা। সকালে নাস্তা করেছো? না, ফুল কিনা আনছি। আদনান সায়ানকে বাইকের পেছনে উঠতে বলে। সায়ান নাকচ করে দেয়, সে যাবে না কোথাও। আদনান আশ্বাস দিতে সায়ান উঠে বসে। নাস্তা করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে প্রবেশ করে দুজন। আদনান সকালে বেরিয়েছে, এখনো নাস্তা করা হয়নি, সেজন্য সায়ানকে নিয়ে সকালে নাস্তা সারে। সাথে নাস্তা পার্সেল করে নেয় সায়ানের মায়ের জন্য। ওষুধের দোকান থেকে ওষুধ নেয় সায়ানের অসুস্থ মায়ের জন্য। সেই সাথে কিছু টাকা সায়ানের হাতে ধরিয়ে দেয় আদনান, বিনিময়ে ফুল উপহার দেয় সায়ান। আদনান গোলাপ হাতে নিলে সায়ান বেলির মালা এগিয়ে দিয়ে বলে, ভাবিকে দিয়েন, খুশি হইব। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তোকে কে বলেছে আমি বিয়ে করেছি? ওমা, বিয়ে করেন নাই? না। সায়ান আদনানের বাইকটার দিকে তাকায়, কি সুন্দর লাগছে বাইকটা। আদনান সায়ানের দৃষ্টি পরখ করে সায়ান বলে, একদিন আমিও টাকা কামাবো, আপনার মতো বাইক কিনুম। ইনশাআল্লাহ। আদনান কথাটা বলে কিছুটা থামে। তার কথায় সায়ান জবাব দেয়, দোয়া করবেন ভাই। আচ্ছা। আদনান ফুলাতে বাইক স্টার্ট দেয়। একটা বউ থাকলে তো ফুলগুলো দিতে পারত ভেবে মুচকি এসে বাসায় ফিরেছে। তৃপ্তি ইলমা দুজনেই কলেজ গিয়েছে, সেজন্য বাসা ফাঁকা। আদনান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়, বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নেয়। সবার আগে জেবিনকে আনফ্রেন্ডের সাথে ব্লক মারে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু থেকে। শুয়ে শুয়ে ফ্রেন্ড লিস্ট থেকে মেয়েদের আনফ্রেন্ড করতেই থাকে। কিছুক্ষণ আনফ্রেন্ড করে বিরক্ত হয় আদনান। এত মেয়ে মানুষ কেন যে লিস্টে নিয়েছিল সে? নিজের প্রতি নিজেরই রাগ লাগছে। ফাইজা ফরিদা পারভিনের সাথে ইলমার বিষয় আলোচনা করছে। মূলত ইলমার বিয়ে শাদীর কথাই তোলে ফাইজা। ফরিদা পারভিন বিরক্ত হয়ে বলেন, আগে তৃপ্তির বিয়া দিমু, তারপর জেরার বিয়া। আমার নাতির বিয়ার বয়স হয়েছে নাকি? 18 হয়ে গেছে, আর কত বয়স চান আপনি? তুমি কোনো কথা কইবা না জেরার বিষয়ে। কয়দিন দায়িত্ব পালন করছিলা যে বিয়ের জন্য লাফাইতাছ? আমার নাতনিরারে মারো নাই? কম মারছো? কম খারাপ ব্যবহার করছো? এখন কম ঝামেলা করো নাকি ইনানের লগে? ফাইজা অপমান বোধ করে, একরাশ হিংস্রতা জন্ম নেয়। এই মুহূর্তে ইলমাকে পেলে খিজে করতেন তিনি। ফরিদা পারভিনের উপর কিছুটা চটে বলেন, যখন মান সম্মান নিয়ে টানাটানি পড়বে তখন বুঝবেন আমার কথার মানে। ফাইজা উঁচু গলায় কথা বলায় ফরিদা পারভিন কাট কাট গলায় জবাব দেন, জেরার বিষয়ে নাক গলাইবা না। তাদের চিৎকার শুনে আদনান রুম থেকে বেরিয়ে আসে। ফাইজাকে দেখে মেজাজ চড়ে যায়। বিরক্তি নিয়ে ফরিদা পারভিনকে বলে, দাদিন কি হয়েছে, চিৎকার করছো কেন? দেখ নাতি, ফাইজা কইতাছে জেরার বিয়ের কথা। আমার নাতনি নাকি মান সম্মান খাওয়াইবো। জেরা কি এমন তুই বল? তখনই ফাইজা জবাব দেয়, ইলমা কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? কম গুণগান গাইবেন, এখানকার মেয়ে মানুষ সুবিধার হয় না। আপনার সমস্যাটা কি? গলা উঁচু করে বলে আদনান। ফাইজা জবাব দেয়, আমি শেখ পরিবারের সম্মানের কথা ভাবছি। রাখেন আপনার সম্মান। মেলিচার ব্যাপারে 10 হাত দূরে থাকবেন। ওর বিয়ে কখন দিবে না দিবে বাবা চাচ্চু ভাববে। তার চেয়ে চেষ্টা করেন মনের হিংসা কমিয়ে ব্যবহারটা ভালো করতে পারেন কিনা। আন্দান বেয়াদবের মতো আচরণ করছো কেন? এই শোনেন, মেলিচাকে নিয়ে উল্টাপাল্টা বললে আমি আপনাকে নমস্কার করতে পারবো না। আমাকে খেপাবেন না, পরে পস্তাতে হবে। চরম বেয়াদব তুমি। মেলচির জন্য এত দরদ প্রকাশ করছো যে সুবিধার লাগছে না। ইনান আসুক আজকে। উল্টাপাল্টা কিছু বললে আগুন জ্বলবে আপনার সংসারে, সাথে এই বাড়িতে। মাইন্ড ইট। চিৎকার করে কথাটা বলে আদনান। ফাইজা চুপসে যায়। ফরিদা পারভিন আদনানকে বললেন,
রুমে যাও নাতি, কথা বাড়াইও না। আদনান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ফাইজার দিকে। ফাইজা এসে তাকে ডেকে আনে। আদনানকে নিয়ে অভিযোগ করে বেয়াদব হয়েছে, বড়দের সম্মান দিতে জানে না, কিভাবে কথা বলতে হয় শেখেনি। ফরিদা পারভিন পুরো ঘটনাই বলেন। তাতে ঈশিতা আদনানকে বকাঝকা করেন। ফাইজাকে তেমন কিছু বলেননি তিনি। আদনান রুমে এসে ইলমার আসল মাকে বুকতে থাকে। প্রেমের জোয়ার এত বেশি ছিল যে চলে যেতে হয়েছে। কি পাষাণ হৃদয় ছিলেন তিনি। ইলমার কথা কি সত্যি মনে পড়ে না? বিকেলে ইলমা বাসায় আসলে সব নীরব নিস্তব্ধ পায়। নিজের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। অগোছালো রুমটা দেখে নাক মুখ কুচকে নেয়। কাঁধের ব্যাগ ফেলে চেঞ্জ করে শাওয়ার নেয়। এর মাঝে ফরিদা পারভিন ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। ইলমা বেশি দেরি করে না, খিদে লাগায় তাড়াতাড়ি খেতে বসে। ফরিদা পারভিন সামনে চেয়ারে বসে ইলমার খাওয়া দেখছেন। বেশি করে খাওয়ার জন্য বকাঝকা করছেন। এত কম করে কেউ খায় নাকি? ফরিদা পারভিনের বকা শুনে ফাইজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বেশি খেতে পারেনি, সেই জন্য এটো ভাতে পানি ঢালে। তখনই ফাইজা সুযোগ বুঝে খোঁচা মেরে বলে, আরও কত অন্ন ধ্বংস দেখতে হবে? একেবারে গায়ের উপর বসে অন্ন ধ্বংস করছে। নিজে রান্না করলে আর টাকা ইনকাম করলে বুঝতো ভাতের দাম। ফাইজার কথায় ফরিদা পারভিন জবাব দেন, ইনান আসুক আজকে। তোমার সাহস বেশি বাড়ছে ফাইজা, জেরারে নিয়ে এত সমস্যা তোমার? ইলমা ফরিদা পারভিনকে থামিয়ে বলেন, কিছু বলতে হবে না দাদি, ঝামেলা দেখতে ভালো লাগে না। ফাইজা সেসব কথা কানে তোলেনি, সোজা নিজের রুমে চলে গেছে। ইলমা বেশিক্ষণ দাঁড়ায়নি, নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কথার আঘাত মারাত্মক হয়, যা তীরের আঘাতের থেকেও বেশি ক্ষত সৃষ্টি করে। তীরের আঘাতের ক্ষত একটা সময় শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত জনমভর অক্ষত থাকে। মুহূর্তে ইলমার সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। ক্লান্ত দেহ, অবসন্ন মন, বিষাক্ত কথার আঘাত সব মিলিয়ে নিজেকে অস্বাভাবিক লাগছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে আপন গতিতে। ইলমা ফ্লোরে থাপ করে বসে পড়ে, হাতের উল্টো পিঠ দিয়ে। চোখের পানি যতবার মুছে ততবারই তা অবাধ্য হয়ে নতুন করে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। বারবার নিজের ভাগ্যকে নিয়ে অভিযোগ আসে, এই যে এত সুন্দর দেখতে মানুষগুলো, তার পরিবার, অথচ কারোর মনেও দুদণ্ড শান্তি নেই। সব বিষয়ে একটা না একটা কোলাহল, অশান্তি রয়েছে। ইলমা বুঝতে পারছে না ভাগ্যকে দোষ দিবে নাকি সময়কে। মাত্র 6 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেছে সে, মানসিকভাবে ধাক্কা খেয়েছে, যেটা শোক এখনো মনের মাঝে রয়ে গেছে। বাবার নতুন বিয়ে, সৎ মায়ের অসমাজ্যপূর্ণ ব্যবহার মস্তিষ্কে গেঁথে গেছে। কত না খেয়ে স্কুলে যেতে হয়েছে, কলেজেও তার ব্যতিক্রম হয় না। তাকে নিয়ে বাবা এবং মায়ের মাঝে ঝামেলা, দূরত্ব, মান অভিমানও দেখেছে। এইটুকু জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছে সে, শুধু দাদি আর বাবার সাপোর্টে এখনো হাসি মুখে রয়েছে সে। তবুও নিশির আগমন হলে চারপাশ যখন তমসায় ডুবে যায়, তখন চোখ এবং মন দুটোই নীরব আর্তনাদের প্রতিযোগিতার নামে। অনেকক্ষণ নীরব অশ্রু বিসর্জন দেওয়ার ফলে ইলমার মাথায় অসম্ভব যন্ত্রণা শুরু হয়। ইলমা উঠে চোখে মুখে পানি ছিটিয়ে নেয়, বেলকনিতে গিয়ে ঠান্ডা বাতাসের আশা করে, কিন্তু তার বদলে সিগারেটের বাজে গন্ধ নাকে ঠেকে। ইলমা বুঝতে বাকি নেই এই গন্ধটা কোথা থেকে আসছে। পাশে ফিরতেই আদনানকে দেখে। তাদের ব্যালকনি পাশাপাশি হওয়ায় গন্ধটা সহজেই চলে এসেছে। ইলমাকে তাকাতে দেখে আদনান সিগারেটটা আড়াল করে। ইলমা এক নজর আদনানের দিকে তাকিয়ে রুমে চলে আসে। আদনান পুনরায় সিগারেট ঠোঁটে চেপে ধরে তার ধোয়া নেয়। পুনরায় সেগুলো শূন্যে ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বুকের বাঁ পাশে হাত রাখতে সেখানে চিনচিন ব্যথা অনুভব করে। সন্ধ্যা ইনান শেখ বাসায় আসতে ফাইজা বিচার দেওয়া শুরু করে। ফাইজার এরকম কথাবার্তা ইনান শেখ বিরক্ত হন, রাগান্বিত কঞ্চে বলেন, শান্তি দাও প্লিজ, এখন এসব শোনার ইচ্ছে নেই আমার। এখন ইলমা বিচার দিলে ঠিকই শোনাতে পালতেছো মেয়ে একটা। 2 দিন পর মুখে চুনকালি দিবে, তখন বুঝবে। সমস্যা কি তোমার? ফালতুর মতো কথাবার্তা বলছো কেন? সমস্যা আছে আমার। তোমার ভাইপো ইলমার হয়ে আমার সাথে মুখে মুখে তর্ক করে। বেয়াদব একটা, আমাকে থেট দেয় আমি ওর বড় নাকি ছোট। গিয়ে দেখো তোমার মেয়ের সাথে প্রেম করছে। মুখ সামলে কথা বলো ফাইজা। ইলমা বা আদনান তাদেরকে দেখেই বোঝা যায় এরকম কোনো আকাঙ্ক্ষা ওদের মনে নেই। তুমি অযথা মানুষকে হ্যারাস করা বন্ধ করো। তুমিও আমাকে দাম দাও না। আমি দেখি সতীনের মেয়ে নিয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। জেনে শুনেই বিয়ে করেছো আমায়, তাহলে এসব কথা আসছে কেন? তোমাদের ব্যবহার, তোমার মেয়েকে সবার সামনে জিজ্ঞাসা করো।
আদনানের সাথে ওর কিছু আছে কিনা, না হলে আদনান আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজকে কেন বললো? আমি আমার মেয়েকে এসব জিজ্ঞেস করতে পারবো না। তোমার বেশি সমস্যা থাকলে নিজে জিজ্ঞেস করে নাও। আমার মেয়ে আমার কাছে স্বচ্ছ কাছের মতো। আমার সমস্যা ঠিক এই জায়গায়, ইলমার প্রতি তোমার এত টান কেন? আমার ছেলে বা আমার প্রতিও এত টান নেই তোমার। ইলমা আমার মেয়ে, তুমি ধারণাও করতে পারবে না তাকে আমি কতটা ভালোবাসি। শুধু ইলমা না, আমি আমার ছেলেকেও আমি ভালোবাসি। যদি একই ব্যবহার তুমি ইজাজের সাথে করতে, তাহলে আমিও সেম কাজটাই করতাম। এখানে তফাৎ তোমার ব্যবহারের। ফাইজা ইনান শেখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দরজা খুলে বাইরে বেরোন। ইনান শেখ পিছনে দিয়ে আসেন। ফাইজা ইলমাকে চিৎকার করে ডাকে, যা ইলমার কানে পৌঁছানো মাত্র ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখকে দেখে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই তো তার শক্তি, তার সাহস, তার বাবা চলে এসেছে। এবার ফাইজার একটা ব্যবস্থা করা যাবে। ইলমা তখন চুপ ছিল, কারণ সে একটা কথা বললে ফাইজা সেটা আরো 10 লাইন বানিয়ে ইনান শেখের কানে উঠাতো। সেই জন্য যা বলার বাবার সামনে বলবে, যাতে তার বাবার মনে তাকে নিয়ে বিন্দু মাত্র বিদ্বেষ, সন্দেহ, এমনকি প্রশ্ন তৈরি না হয়। সবাই লিভিং রুমে উপস্থিত। আদনান নিজেও এসেছে বিরক্ত হয়ে। এসে বাজকে কঞ্চি বলে, বাসায় কি শান্তিতে থাকতে পারবো না? আদনানের কথায় ফাইজা চেঁচিয়ে বলে, ব্যাস। তার আগে বলো, ইলমার সাথে তোমার কি? আদনানের মাথা গরম হয়ে যায়। ইলমার দিকে একবার তাকায়, বাকিদের দিকেও তাকায়। ইলমার চুপ থাকাটা আদনানের আজকাল বড্ড বিরক্তই লাগছে। মুখে মুখে জবাব দিলেই তো এই মহিলা এত সাহস পায় না। ইনান শেখ ফাইজার উপর রেগে বললেন, চুপ করবে তুমি? না, ইলমার জন্যই আদনান আমার কথা শুনিয়েছে। তখন ইলমা মুখ খুলে জবাব দেয়, আমি কারোর বাবার টাকায় না, নিজের বাবার টাকায় খাই, চলি, পড়ালেখা করি। তাহলে মানুষ আমায় অন্ন ধ্বংসের খোঁটা দেবে কেন? আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগবে কেন? যার সাথে আমার ভালো করে দুদণ্ড কথা হয় না, সে কোন সাহসে আমায় নিয়ে বাজে কথা তুলবে? যে আমার সাথে আদনান ভাইয়ার কিছু আছে, যে কোনোদিন মায়ের দায়িত্ব পালন করেনি, সে কোন অধিকারে আমাকে তাড়ানোর কথা বলবে? সবাই চুপ। ইনান শেখ ফাইজার দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে। ফাইজা কিছু বলতে গেলে সজোরে চর বসে যায় ফাইজার গালে। ইনান শেখ আঙুল তুলেই বলেন, আমার মেয়ের কোনো বিষয়ে নাক গলাবি না তুই। রাস্তার মেয়ে, ভদ্রতা কি শিখাচ্ছিস কখন? কোনো পরিবার কি চলে না চলে সেটা শিখেছিস? আমার মেয়েকে যে খারাপ নিয়ে খোঁটা দিবে, না বিয়ে নিয়ে কথা তুলবে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ফাইজা ইলমার ব্যাপারে কোনো কথা তুলবে তো নন স্টপ চর থাপ্পড় চলবে। তখন ইজাজ তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি আপুর সাথে এরকম কেন করো? ইলমাপু কত ভালো মানুষ, চাই তার এরকম একটা মেয়ে থাকুক, আর তুমি পেয়েও অবহেলা করছো। আমার আপু বেস্ট, তুমি অনেক ঝগড়া করো। ইজাজের কথায় আদনান খানিক হাসে আর চোখে ইলমাকে দেখে ইজাজকে ফিসফিস করে বলে, আপুকে বিয়ে দিবি? ইজাজ আদনানের দিকে তাকিয়ে বলে, হুশ, একটু আগে বাবা কি বললো? আপুর বিয়ের কথা তুললে মারবে। ওইটা তোর আম্মুকে, আমাকে না। আপুকে বিয়ে দিব, সুন্দর একটা দুলাভাই আনবো। আমি খুঁজবো তোর জন্য দুলাভাই। তাদের কথার ধ্যান ভাঙে যখন তারেক মাহমুদ বলেন, ফাইজাকে নিয়ে আজকে না বলে পারছি না। ইলমা এই বাড়ির মেয়ে, ও কি করবে না করবে, খাবে না ফেলবে, সেটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার। যে দায়িত্ব পালন করেনি তার এত মাথা ঘামানোর কিছু হয়নি। আর কি যেন বলেছিলে, আমার ছেলে সাথে ওর কিছু। শোন, ইলমার মতো ভদ্র সভ্য মেয়ে আদনানের মতো বখাটের সাথে প্রেম করবে না। আদনান তো একটা ইভসিটিজার, বেয়াদব। ব্যাস। আদনানের মাথায় পুনরায় আগুন জ্বলে উঠে। মানে ওদের ঝগড়ায় তাকে টেনে অপমান করাই লাগবে? সে না হয় একটু ইফটিজিংই করে, তাই বলে ইলমার এত গুণগান গাওয়ার কি আছে? আদনান তার বাবার কথায় জবাব দেয়, আমি ভদ্র মেয়ে বিয়ে করব না, আমার মতোই একটাকে বিয়ে করব। তাতে কার কি হবে শুনি? তোমার নজর সবসময় পচা জিনিসের উপরই যায়। ভালো কিছুর মূল্য কি সেটা তো জানো না। যা খুশি করো, শুধু বেয়াদব মেয়ে মানুষ এক পরিবারের বউ করে এই বাড়িতে তুলতে পারবে না। তাহলে চাচ্চু কিভাবে এত ভালো মানুষ বিয়ে করে বাড়িতে তুললে? ঈশিতা ছেলের দিকে চেয়ে চোখ রাঙিয়ে তাকায়। আদনান কথাটা বলে নিজেই হতভম্ব হয়ে যায়। মনে মনে বলে, ইস আদনান, সব সময় সত্যিটা বলতে নেই, এখন দিলি তো আরেকটা আগুন জ্বালিয়ে। তারেক মাহমুদ ছেলের কথায় খুশি হন। একেবারে মোক্ষম জায়গায় কথাটা বলেছে। বিয়াত্তব হলেও একটা সুবিধা আছে,
মুখের উপর জবাব দেওয়া যায়, সত্যিটাও বলা যায়, কিন্তু তার ছেলেটা একটু বেশি বেয়াদব, মানে বেয়াদবের টপ ক্লাসে আছে সে। ইনান শেখ এই নিয়ে একটু শব্দ করেনি, সোজা রুমে চলে যান। ফাইজা ইজাজের রুমে গেছে, তারা সরতে ঈশিতা আদনানকে বলে। মুখটা সামলাও আদনান, সব সময় সত্যি বলতে হয় না। তখনই ফরিদা পারভিন ইলমাকে বলেন, এরপর চুপ থাকলে তোর খবর আছে, মুখে মুখে জবাব দিবি, দেখবি সাহস পাইব না। ফরিদা পারভিনের কথায় আদনান ইলমাকে বলে, মেলিচার বাচ্চা যা তেজ আমার সাথে দেখার, শুধু যেখানে দরকার সেখানে বিড়ালের মতো মিউ মিউ করিস। আদনানের কথায় ইলমা বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকাতে আদনান বিরক্তিকর চাহনি দিয়ে বলে, এই প্রেমিক নারী চোখ রাঙাবি তো খবর আছে। মুখ সামলে কথা বলো, না হলে খবর আছে। থ্রেড দেওয়া বন্ধ কর, তোর বাপের 12টা বাজাতে আমার সময় লাগবে না। কথায় কথায় বাপ টানো কেন, সমস্যা কি? তোর বাপ একটা হিটলার, দেখিস না রিনা খান একটাকে বিয়ে করে নিয়ে এসেছে, কাউকেই শান্তি দেয় না। তখন ঈশিতা আদনানকে ধমক দিয়ে বলে, থামবে নাকি গরম খুন্তিটা নিয়ে আসবো? আদনান চুপ করে। ইলমা তার দাদির পাশে গিয়ে বসে। তখন তারেক মাহমুদ ইলমাকে বলে, শোনো মা, এরপর ফাইজা তোমার কোনো বিষয় বাড়াবাড়ি করলে ইনানকে বলবে, না হলে আমাকে চুপ করে থাকবে না। তারেক মাহমুদের কথায় ফরিদা পারভিন বলেন, ফাইজা যা বলবে জবাব দিবি, চুপ করে থাকলে মাথায় উঠে বসে। তাদের দুজনের কথা শুনে ইলমা জবাব দেয়, আমি যা বলার বাবার সামনে বলবো, যা প্রতিবাদ করার বাবার সামনে করব। বাবার অনুমতিতে আমি এক লাইন বললে তিনি 4 লাইন বানিয়ে সেটা উপস্থাপন করবেন। তখন আমার বাবার মনে আমাকে নিয়ে একটু হলেও প্রশ্ন তৈরি হবে। এখন আমি কিছু বলছি না, সেজন্য আমার বাবা নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে। তখন আমি কিছু বললে তখন তাকে বিচার করতে হবে কার কথাটা সঠিক। আমি কি আদৌ কথাটা ঠিক বলেছি নাকি উনি সঠিক বলেছে? ইলমার কথায় তারেক মাহমুদ আদনানকে বলেন, কিছু শেখো ইলমার থেকে, জীবনে বেয়াদবি ছাড়া কিছুই তো শিখতে পারো নি। এই মেলিচা আমার দেওয়া হরলিক্সটা ঠিকঠাক খাচ্ছিস তো? আদনানের কথা তৃপ্তি শব্দ করে হাসে। ঈশিতা ছেলের কথায় হাসবে নাকি বকা দিবে বুঝতে পারছে না। আদনানের এমন কথায় ইলমা ফরকে যায়। আদনান বিরক্ত হয় ইলমার চুপ থাকতে দেখে। তখন ইলমা জবাব দেয়, এটা কেমন প্রশ্ন? আগে তো তোর মাথায় তেমন বুদ্ধি ছিল না, কথাবার্তাও মেরে ছিল। নিশ্চয়ই আমার দেওয়া হরলিক্সকে বুদ্ধি বেড়েছে তোর। ইলমা আদনানকে চোখ রাঙায়। ফরিদা পারভিন বলেন, এই ঝগড়া লেগে গেল। আদনান উঠে দাঁড়ায়। অনেকক্ষণ হলো ভালো মানুষদের সাথে বসেছে, বেশিক্ষণ বসলে তার চুলকানি শুরু হয়ে যাবে, সেই জন্য উঠে দাঁড়ায়। অতিরিক্ত ভালো মানুষদের পাশে বসতে আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সে জানে তার মতো বেয়াদব 2-4টা আছে কিনা সন্দেহ। রুমে এসে একটা সিগারেট ধরায় আদনান, সেটা টানতে টানতে ফেসবুকে ঢুকে নিজেদের ফ্রেন্ডস গ্রুপে ঢুকতে দেখে নির্মাণ একটা স্ক্রিনশট দিয়েছে, সেটাও জেবিন এবং আবরণের আপলোড করা পিকচার্সের। আদনান ছবিটা দেখে হাহা রিয়েক্ট মারে। নির্মাণ লিখেছে, কিরে তোর শিকার তো আবরণের কাছে। ব্লক মেরে দিয়েছি, এসব মাতারই আমার দরকার নেই। বাকিরাও অ্যাক্টিভ হয়। আদনানের মেসেজে সবাই অবাক হয়। সেজন জিজ্ঞেস করে, কি ব্যাপার, রিয়ানার ভালোবাসার গুড সাইড নাকি? হেতি আরেক শালি, সব এক রকমের, ব্রেকআপ করে নেব, আপাতত প্রেম করছি না। ওই এই সন্ধ্যায় কি মদ গেলছিস নাকি? নির্মাণের মেসেজে আদনান মৃদু হাসে রিপ্লাই করে, না, ভাবছি রাতে ক্লাবে যাব, তোর কোনো পরিচিত জুনিয়র থাকলে নিয়ে আসিস। হালার পো হালা, তুই আর ভালো হইলি না। নির্মাণের রিপ্লাই দেখে আদনান পুনরায় হাসে। গ্রুপ থেকে বেরিয়ে আবরণকে খোঁচা মারে লিখে, কিও নারী দরদি জাতির পিতা, মেয়ে রাজি হয়েছে এতদিনে। আবরণ জেবিনের সাথে কথা বলেছিল। আদনানের মেসেজ দেখে হা হয়ে যায়। এর আগেও তাদের কথা হয়েছে মেসেঞ্জারে, তাও আবরণই প্রথমে নক দিয়েছিল জেবিনের ব্যাপারে। এখন আদনান আজকে নক দিয়েছে। আবরণ রিপ্লাই করে, মেয়ে মানে? জেবিন আমার ফিউচার ওয়াইফ। শেষমেশ জনগণের খাওয়াটাকেই বউ বানাচ্ছিস। ক্লাবে নাচলেই কি ভার্জিনিটি নষ্ট হয়ে যায়? না, যদি ক্লাবে নাচতে নাচতে লাঙের হাত ধরে রুমে যাই তখন নিশ্চয়ই ভার্জিনিটি নষ্ট হয়। তবে তোর কপাল একদিক দিয়ে ভালো, তোর ফিউচার বউকে আদনান শেখ গভীরভাবে টেস্ট করেনি।
এই মুখ সামলে কথা বলবি। নারী দরদি জাতির পিতা, জনগণের খাওয়া জিনিস আবার টেস্ট করবে? ছি ছি। তাহলে তোর বোন কে দিস? নিশ্চয়ই পিওর হবে, একবারে দেশি খাঁটি মাল। শোরের বাচ্চা, আর একবার এই কথাটা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা বলে আদনান ফোন ছুঁড়ে মারে। মুহূর্তে নিজের মাঝে উত্তেজনা দেখতে পায়। রক্ত যেন টকবক করছে, হাত নিষ্পিস করছে, যেন এই মুহূর্তে জয় আবরণকে হাতের কাছে পেলে 2 কোপ বসিয়ে দিত। ভীষণ মাথা গরম হয়ে আছে আদনানের। কি করা যায় ভেবেই ব্যালকনিতে যায়। নিস্তব্ধ চারপাশ, আকাশে নেই চাঁদ বা তারা, তিমিরে ডুবে থাকা বিশাল আকাশ, মৃদু হিমশীতল বাতাস। আদনান বারবার ঘেমে উঠেছে। ব্যাকুল মনটাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে বারবার। বুকের বাঁ পাশে হাত রাখে। তার মনের সেই পবিত্র এবং শুদ্ধ নারীর কথা মনে আনে। মুহূর্তেই একরাশ ভালো লাগা কাজ করে। সেই জন্য মৃদু হেসে বিড়বিড় করে বলে, ভাগ্যিস পবিত্র নারী হৃদয়ের অন্তঃস্থলে আছে, না হলে বেসামাল আমিকে এত সহজে কে সামলাতো। ব্যালকনি গ্রিলে হাত রেখে গুনগুন করে গিয়েছে, আমি কেমনে তোমায় রাখি গো, কোন বাঁধনে বাঁধি গো, তুমি ছাড়া হৃদয় অচেতন, তুমি ছাড়া হৃদয় অচেতন। সুপ্রভাতে শেখ পরিবারের সবাই নাস্তা খেতে বসেছে। এক পর্যায়ে কথা উঠে নতুন বাড়ি নিয়ে তৃপ্তি তারেক মাহমুদকে জিজ্ঞেস করে, বাবা কাজ কবে শেষ হবে? 6 মাস 1 বছর তো লাগবে। তারেক মাহমুদের কথা শেষ হতে ইলমা জবাব দেয়, তৃপ্তি গিয়েছিস সেখানে? তৃপ্তি উপনিষ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ সেদিন গিয়েছিলাম বন্ধুদের সাথে। আদনান দুজনের কথা শুনে তখন ইলমা বলে উঠছে, বাবা আমিও যাব সেখানে। সাথে সাথে ইনান শেখ বলেন, কাজ শেষ হলে যাবে। এখন দিনের বেলায় ওখানে ছেলে পেলে থাকে, কাজ করে। যুগ খারাপ, তোমার যেতে হবে না। তুমি নিয়ে চলো। মেয়ের কথা ইনান শেখ হৃদয় কুচকা জবাব দেন, বাবার সময় নেই, একটু অপেক্ষা করো, একেবারে যেও। মা জবাব দেয় না, মুহূর্তে চুপসে যায়। বাকিরাও যে যার মতো নাস্তা খেয়ে নিজেদের গন্তব্যে রওনা হয়। আদনান রুমে এসে একটা সিগারেট ধরায়। সেটা টানতে টানতে শরীরে পারফিউম মাখে। সিগারেট খাওয়া শেষ হতে মুখ ধুয়ে নেয়, পরিপাটি হয়ে বাইকের চাবি নিয়ে বেরোয় বাসা থেকে। নির্মাণ, সেজান, নিশাত এবং রাহা আদনানের জন্য অপেক্ষায় করছিল। আদনান আসতে 4 জন তাকে চেপে ধরে। নির্মাণ জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? সেজান জিজ্ঞেস করে, সত্যি ভালো হয়ে গেছিস? নিশাত জিজ্ঞেস করে, আবার নতুন করে প্রেমে পড়েছিস? সবার এক নাগারে করা প্রশ্নে আদনান বিরক্ত হয়। সবাইকে থামিয়ে বলে, এরকম কিছু না, কয়েকদিন রিল্যাক্সে থাকতে চাচ্ছি। প্রেম মানেই তো প্যারা, তাই না? তুই প্লিজ এসব বলিস না, এই ধরনের কথা তোর মুখে একদম শোভা পায় না। নির্মাণের কথায় আদনান কয়েকটা গালি উচ্চারণ করে বলে, তোদের জ্বালায় কি ভালো হতে পারবো না? ঠিক করে বল, কোন মহিষী নারী প্রেমে পড়েছিস? রাহার কথায় আদনান বিরক্তি নিয়ে বলে, শর্ত, সেই কখন থেকে প্যান প্যান করে যাচ্ছিস? বলেছি প্রেম করব না, আবার বলছিস কার প্রেমে পড়েছি? আদনানের কথায় সবাই তাকিয়ে আছে তার দিকে। সবার এমন তাকানোতে আদনান আরো বিরক্ত হয়। সবাইকে রেখে ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। বাকিরা তার যাওয়া দেখছে এক দৃষ্টিতে। ইলমার টেস্ট এক্সাম সামনে, এরপর ফাইনাল এক্সাম। এই নিয়ে তার দুশ্চিন্তা শেষ নেই। উচ্চ মাধ্যমিকে পড়া যা, মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যায় সে। পাস করা ইজি, কিন্তু ভালো মার্ক ওঠানো কঠিন। তবুও নিজেকে পড়াশোনার মনোযোগী করে রাখে সে। এখানে তার বন্ধু বান্ধবীরা প্রেম নিয়ে ব্যস্ত, সেখানে সে পড়াশোনায় সময় দিচ্ছে। ছুটির সময় তৃপ্তি প্রীতির সাথে গেটের কাছে এসে গাড়ি ধরে 3 জন ইলমা আনমনি বাইরে দেখছে। তৃপ্তি এবং প্রীতি পরীক্ষা নিয়ে কথা বলছিল। ইলমা সেসবে মনোযোগ নেই। হুট করে তৃপ্তি বলে, এই ইলমা, অবন্তী আপুর যে বিয়ে শুনেছিস? ইলমা খানিক চমকে উঠে জবাব দেয়, কবে? আগামীকালকে মনে হয় হলুদ, এরপর বিয়ে। ও ভালোই তো, দেখা হয়নি তাই জানি না। দুজনের কথার মাঝেই তাদের রাস্তার পরিসমাপ্তি ঘটে। ভাড়া মিটিয়ে প্রীতিকে বিদায় দিয়ে রাস্তা দিয়ে হাঁটে দুজন। তাদের বিল্ডিং এর সামনে আসতে হুট করে দাঁড়ায় ইলমা। তৃপ্তি ইলমাকে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করে, আবার কি হলো? আরে ওপরে দেখো। ইলমার কথায় তৃপ্তির চোখ তুলে তাকায়। ছাদে ডেকোরেশন করা হচ্ছে, সেটা একবার চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে দুজন।
অবন্তীর বাবা এসে পুরো শেখ পরিবারকে দাওয়াত দিয়ে যায়। ইনান শেখ এবং তারেক মাহমুদ দাওয়াত গ্রহণ করে। অবন্তীর বাবা আদনান, তৃপ্তি এবং ইলমাকে এক্সট্রাভাবে বলেন গায়ে হলুদের জন্য আসার জন্য, সব দেখভাল করার জন্য। অন্তির তো ভাই নেই। এদিকে তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, নিজের বোনের দায়িত্ব পালন করবে না আর অন্যজনের দায়িত্ব পালন করবে। ওর মতো ছেলের থেকে এইসব আশা করা বোকামি। অবন্তীর বাবা তারেক মাহমুদের এমন কথায় জবাব দেন, সব সময় মানুষ একরকম থাকে না, আদনানও পরিবর্তন হবে। হবে যেদিন সূর্য পশ্চিম আকাশে উঠবে। বাবার এমন কথায় আদনানের রাগ হয়। বিরক্তি ভাব নিয়ে বলে, গেলাম না এই বিয়েতে, তাতে আমার কিছু যায় আসে না। আদনানের তেড়া কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে বললেন, এই তেরামের জন্য কিছু করতে পারবে না। অবন্তীর বাবা তারেক মাহমুদকে থামিয়ে বললেন, আরে এখনকার ছেলেদের রক্ত গরম, শান্তভাবে কথা বল। আমি ওর বাবা হই। তখনই ইনান শেখ বলেন, আরে ভাইয়া থামো, ও তো প্রফেশনাল বিয়াদব, সবাই জানে, নতুন করে বলার কিছুই নাই। আদনান চুপ করে থাকে। অবন্তীর বাবা কফি শেষ করে বিদায় নেয়। তিনি যেতে ইলমা তৃপ্তিকে বলে, আরে উপরে দেখ, ওই ফুলের গহনা দিয়ে সাজবো। কাকে বলবো? বাবাকে। না, বকা দিবে, বলবে সামনে টেস্ট এক্সাম। তাহলে আদনান ভাইয়াকে। তৃপ্তির কথা ইলমা আদনানের দিকে তাকায়। একটু আগে যা করলো মাথা গরম, এখন বললে নিশ্চয়ই ছাত করে উঠবে। আদনান তৃপ্তি এবং ইলমার ফিসফিস করে বলা কথায় দৃষ্টিপাত করেছিল। ইনান শেখ উঠে রুমে যান। তখনই তৃপ্তি তারেক মাহমুদকে বলেন, বাবা ফুল লাগবে। মুহূর্তে মেজাজ হারায় তারেক মাহমুদ বলেন, ফুল দিয়ে কি করবে তুমি? গহনা বানাবো। টাকা দেবে, নিজে নিয়ে আসবে, আমার সময় নেই। তাহলে ভাইয়াকে বলো। তারেক মাহমুদ বিরক্ত হন আদনানের দিকে তাকিয়ে বলেন, তুমি স্বপ্ন দেখো তোমার ভাই ফুল এনে দেবে। আদনান এবার গলার আওয়াজ চওড়া করে বলে, সব বিষয় আমাকে টানবে না, না তৃপ্তির না এই পরিবারের কোনো ব্যাপারে। আমার মতো বেয়াদবের থেকে কোনো আশা রাখবে না কেউ। কথায় কথায় বালের কথা বলে। আমি জানি আমি বেয়াদব, এই পাড়ার সবাই জানে, প্রতিদিন বলার কিছু হয়নি। আদনানের মৃদু চিৎকারে তারেক মাহমুদও চেঁচিয়ে বলেন, টাকা খরচ করে বেয়াদব বানাচ্ছি, এত সুফলতা দিয়ে কি করব যদি ছেলেটাকে মানুষ করতে না পারি? তখন ঈশিতা বলে, ওকে তুমি খারাপ বানিয়েছো। মানুষ অভাব বুঝায়, তুমি কখনো অভাব বুঝিয়েছো? টাকা চাইলে দিয়ে দিতা, ভুল হয়েছে। ওকে দেশের বাইরে পাঠানো উচিত ছিল। পরিবারের অভাব বুঝতো, হার্ড ওয়ার্ক করতো, এটাই বেটার ছিল। সব দোষ তোমার, তুমি তখন রাজি হওনি কেন? ঈশিতার কথায় তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়। আদনানকে বলে, তোমাকে 15 দিন সময় দিলাম, নিজেকে পরিবর্তন না করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না। থাকলাম না এই বাড়িতে, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। ফরিদা পারভিন সবাইকে থামিয়ে বললেন, আমার নাতি কোথাও যাইবো না। তারেক কি বলে এদিন? তখন ঈশিতা বলে, আর লাই দিবেন না প্লিজ, ওর পরিবর্তন হওয়াটা জরুরি। ইলমা তৃপ্তি দুজনেই স্তব্ধ। কি একটা কথার থেকে কোথায় গেল। ইলমা ভাবছে ফুলের কথা তোলাটাই ভুল ছিল, তৃপ্তি ভাবছে ফুলের কথা তারেক মাহমুদকে বলাটাই ভুল ছিল। কিন্তু তারেক মাহমুদ এবার জোর দিয়ে বলেছেন সবটা। আদনানকে মাত্র 15 দিনের সময়, এরপর আদনানের বাড়ি ছাড়তে হবে। তখন ফরিদা পারভিন বললেন, আদনানটার কি হলো? ওর ফুফাতো ভাইটারে তো দেখতে পারে, কত নম্র ভদ্র। আদনানের মেজাজ খেটে গেছে। তার দাদির দরকার ছিল নিজের মেয়ের নাতির কথা তোলার। আদনান বিরক্তি নিয়ে বলে, ওই ট্যাপলার কথা আমার কাছে বলবে না। ও কি করে বেড়ায় তুমি জানো না কি? নিজে তো বেয়াদব, সেজন্য ভালো ছেলেটাকেও তোমার মতো ভাবছো। ঈশিতার কথায় আদনান বাঁকা হেসে বলে, কেমন ভালো সেটা সময় হলে বুঝবে। কথাটা বলে সে রুমে চলে যায়। বাকিরা তার কথায় চোয়াল শক্ত করে নিয়েছে। তখনই ফরিদা পারভিন বলেন, আদনানটা বিয়ে করাই দাও, যখন বউ আসবো তখন দেখবো সোজা হইয়া যাইবো। মায়ের কথায় তারেক মাহমুদ বিরক্ত হয়ে বললেন,
আম্মা, ওর মতো বেয়াদবের কাছে কে মেয়ের বিয়ে দেবে? ও কি চাকরি বা কোনো কাজ করে নাকি? বউ চালাবে কিভাবে? 15 দিন যদি নিজেকে সঠিক পথে আনতে পারে তো আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখবো। তাহলে তো ভালোই।